আরও বেশি আলোচনার প্রয়োজন ছিল। এখন কমিশনের কাজ কিন্তু শেষ করেছে। কমিশন জাতীয় সরকারের কাছে তাদের রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট বিস্তারিত এবং সংক্ষিপ্ত দুই ভাষ্যই পাওয়া যাচ্ছে। এখন সংবিধান কেন? 1972 সালে আমরা যে সংবিধান পেয়েছিলাম 30 লক্ষ জীবন দানের বিনিময়ে, অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সংবিধান রচিত হয়েছিল। কিন্তু 72-এর সংবিধানে কি আমরা ঠিক থাকতে পেরেছিলাম? আমরা সেই 72-এর সংবিধানে যে চেতনা জুগল ভাই খুব আবেগ আপ্লুত কণ্ঠে বললেন, সেই সংবিধান তো আমরা ধরে রাখতে পারিনি। সংবিধানের 4 মূলনীতি ছিল: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। 75-এর পরেই কিন্তু সব পরিবর্তন হয়নি, 75-এর আগেও পরিবর্তন হয়েছে। এই সত্যটি আমাদের স্বীকার করতে হবে। আমরা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলাম, সুতরাং অন্যের সমালোচনা করব অবশ্যই, কিন্তু আত্মসমালোচনাও খুব জরুরি বলে মনে করি। গত বছর 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং সেই আওয়ামী লীগের যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকতে সংবিধানের 4 মূলনীতি এবং সংবিধান অনুযায়ী এখনো 4 মূলনীতি বহাল আছে। কিন্তু সেটি বাস্তবে আছে কি না? বাস্তবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমরা করতে পেরেছি? 72-এর সংবিধান যখন রচিত হয়, ধর্মনিরপেক্ষতার উপর সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল, বেশি আপত্তি এসেছিল। তারপরও ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন যে কমিটি এবং পরবর্তীকালে জাতীয় সংসদ সেটি অনুমোদন করেছিল একটি ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে। যে পাকিস্তান যে ধর্মভিত্তিক রাষ্ট্র ছিল, সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, এই সাম্প্রদায়িক রাষ্ট্রকে নাকচ করে, প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে একটি দেশ করেছিল। উপমহাদেশে একমাত্র ভাষা ভিত্তিতে যে রাষ্ট্র সেটি হচ্ছে বাংলাদেশ। এই কারণেই বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা এবং এর গুরুত্বটি এই সংবিধানে এসেছিল এবং সেই গুরুত্ব এখনো চলে গেছে বলে মনে করি না। কিন্তু স্বাধীনতার আগ পর্যন্ত জাতীয়তাবাদের যে চেতনা, জাতীয়তাবাদের যে গুরুত্ব, সেটি স্বাধীনতা অর্জনের পর স্বাভাবিকভাবে সেই একই পর্যায়ে থাকবে না। কারণ আমরা তখন একটি বিদেশি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। আজ কার বিরুদ্ধে যুদ্ধ করেছি? গত 53 বছরের, 54 বছরের ইতিহাস যদি দেখুন, আমরা নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধ করেছি, এখনো যুদ্ধ করে চলেছি। সুতরাং এই যুদ্ধ আগে বন্ধ করতে হবে। সংবিধান হচ্ছে একটি ভূখণ্ডের বসবাসরত জনমণ্ডলীর একটি চুক্তি বা দলিল। সেই দলিলকে সবাই মান্য করতে হবে। আর দলিল রক্ষার যাদের দায়িত্ব অর্থাৎ সরকার, রাষ্ট্র, সেই রাষ্ট্র সেটি প্রতিপালন করছে কিনা সেটি নাগরিককে দেখতে হয়। কিন্তু নাগরিকের সেই অধিকার বাংলাদেশে আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে হবে কিনা সেই প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দিতে পারি। আমরা কোনো ক্ষেত্রে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, সফল আন্দোলন, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের পতনের পর যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কি এখন একত্রে চলতে পারছেন? তাদের মধ্যে তো অনেকেই বলেছেন, সামনে এক ভাই বলেছেন যে সেই অবস্থার চেয়েও খারাপ, আমরা খারাপ অবস্থায় যেতে চাই না। সংবিধান নিয়ে আমরা কথা বলি। সংবিধানের যে 4 মূলনীতি, প্রথমত হচ্ছে রাষ্ট্রটি কার? রাষ্ট্রটি জনগণের মানে সংবিধানের 7 অনুচ্ছেদে এটি লেখা আছে। সেটি যদি প্রতিপালন করে, সেটি যদি মান্য করে, তাহলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যায়। কিন্তু আমরা 53 বছরে সেটি করাতে পারিনি। রাষ্ট্রটি
অর্থাৎ রাষ্ট্রের যারা মালিক, রাষ্ট্রের যারা হেফাজতে ছিলেন সেই সরকার, সামরিক আমরা অনেক সরকার পেয়েছি, একদলীয় সরকার পেয়েছি, বহুদলীয় সরকার পেয়েছি, সামরিক সরকার পেয়েছি, বেসামরিক সরকার পেয়েছি, আধা সামরিক সরকার পেয়েছি, আর এখন কি সরকার সেটি আপনারাই বলবেন। কিন্তু কোন সরকারের মধ্যে মৌলিক কোনো ফারাক দেখি না। ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যে কোনোভাবে কলা কৌশল করে নাগরিকের অধিকার হরণ করাই হচ্ছে আমাদের রাষ্ট্রের যারা পরিচালক তাদের চরিত্র। মানবাধিকার আমরা তো মনে করি এটি হচ্ছে প্রথম মৌলিক দায়িত্ব, কিন্তু সেই মানবাধিকার কিন্তু হরণ হচ্ছে। স্বৈরাচার যদি মানবাধিকার হরণের জন্য স্বৈরাচারকে যদি বিদায় নিতে হয়, স্বৈরাচারের পর যে সরকার আসছে তারা মানবাধিকার কতটা সুরক্ষা দিচ্ছে সেই প্রশ্ন কিন্তু আসবে। স্বৈরাচারের পতনের পর অনেকেই বলেন মুক্ত পরিবেশ পেয়েছি, কথা বলতে পেরেছি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো মুক্ত পরিবেশ, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে, জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে যেটুক অধিকার তারা 5 আগস্টের আগে ছিল তাদের, সেই অধিকারটুকু আজকে হুমকির মুখে। নাগরিক হিসাবে তাদের আমরা সমমর্যাদা দিতে পারিনি। 8ম সংশোধনী, একজনে বলছেন যে 8ম সংশোধনী আদালত বাতিল করেছে। আদালত পুরোটা বাতিল করেনি। আদালত ততটুকুই বাতিল করেছিল যেটি ছিল উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ, সেটি বন্ধ করেছিল। কিন্তু রাষ্ট্র ধর্ম যে জবরদস্তিভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল 4th সংশোধনীর মধ্য দিয়ে, সেই 8ম সংশোধনীর মধ্য দিয়ে সেখানে কিন্তু আদালত হাত দেয়নি, বরং যে রিট করা হয়েছিল আনিসুজ্জামান প্রমুখের নেতৃত্বে, সৈয়দ কামাল উদ্দিন হোসেন, সেই রিট নাকচ হয়ে গিয়েছে। সুফিয়া কামাল, আরো অনেক গুণীজন। সুতরাং আমরা আদালতের দৃষ্টিভঙ্গি কি? আদালতের কাছে ন্যায়, এই দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার পাওয়ার কথা, সুবিচার পাওয়ার কথা। কিন্তু আদালত যদি সেখানে অন্যায় বিচার করে, অন্যায় রায় দেন এবং কোনো রাষ্ট্রের একটি ধর্মের মানুষকে অগ্রাধিকার দেন, তাহলে সেখানে তো মানবাধিকার থাকে না। ধর্মনিরপেক্ষতা নিয়ে এত কথা হচ্ছে যে আমরা গণতন্ত্র আমরা রক্ষা করতে পারিনি। সমাজতন্ত্রটা এখন মানে বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে। কারণ সমাজতন্ত্রের আমরা কখনো এটি প্রতিষ্ঠা করতে চাইনি, অর্থাৎ সমতা, সাম্য। সর্বশেষ যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, সেখানেও সমতার কথা আছে, সাম্যের কথা আছে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে যে কথাটি আছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। প্রথমত হচ্ছে একটি রাষ্ট্রের নাগরিক তখনই স্বাধীন হবে যখন তার মৌলিক অধিকারগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু বাংলাদেশের কতজন মানুষ এই রাষ্ট্র কতজন রাষ্ট্রের মালিক কারা দাবি করতে পারে? আপনি বৃহত্তর জনগণ 70-80% মানুষের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই। রাষ্ট্রের মূল্য শুধু তাদের কাছে যখন খাজনা নেওয়া হয়, যখন কর নেওয়া হয়, সেই পরোক্ষ প্রত্যক্ষভাবে, এছাড়া রাষ্ট্রের কাছ থেকে তারা কিছু পান না। রাষ্ট্র এখন লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে। সেই লুটেরা গোষ্ঠীর 5 আগস্টের পর চলে যায়নি। রাষ্ট্র সংবিধান সংস্কার কমিশন অনেক প্রস্তাব দিয়েছেন, কিন্তু অর্থনৈতিক সমতার ব্যাপারে তাদের কোনো প্রস্তাব নেই, যেটা 1972 সালের সংবিধানে ছিল। সমাজতন্ত্র অর্থাৎ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার অঙ্গীকার ছিল, অঙ্গীকার পালন করতে পারেন, সেটি নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু অঙ্গীকার থেকে যদি আমরা চলে যাই, তাহলে তো সেই রাষ্ট্রকে কোনোভাবেই দায়বদ্ধ করা যাবে না। রাষ্ট্র তো মানবাধিকার রক্ষা করবে। আপনারা দেখেছেন গতকাল পত্রিকায় এসেছে যে সাবেক
সাবেক মন্ত্রী উপদেষ্টা তাদেরকে কিভাবে পিছনে হাত করা বেঁধে পিছনে হাত মরা করে তাদেরকে আদালতে নিয়ে যায়। কিন্তু আপনি তো বিচারের নামে যারা যে অপরাধ করেছে তার জন্য ফাঁসি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু তার বিচারের আগে তো আপনি তাকে তার অমর্যাদা মানবতাকে লাঞ্ছিত করতে পারেন না, অমর্যাদা করতে পারেন না। আমি মনে করি গণতান্ত্রিক আইনজীবী সমিতি হচ্ছে সত্যিকার তাদের সত্যিকার প্ল্যাটফর্ম, যেখান থেকে প্রতিবাদ হওয়া উচিত। এটি যদি আওয়ামী লীগ আমলে যদি ঘটে থাকে, সেটি যদি অন্যায় হয়, আজকে তো সেটি ন্যায় হতে পারে না। সুতরাং তখন যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলেছি, আজকে অন্যায় হলে সেটাও কথা বলতে হবে। যদি না বলি তাহলে আমরা নিজের কাছে দায়ী থাকবো। না না, এটি আমরা বলছি যে আইনজীবী ভাইদের বন্ধুদের এই যে আবেগ, এই যে ক্ষোভ, আমি মনে করি যে এই গণতান্ত্রিক আইনজীবী সমিতি এই ক্ষোভকে মানে ধারণ করবে এবং ধারণ করে যেটা ন্যায় হওয়া উচিত, যেটা আইনানুগ হওয়া উচিত। এবং আগামী সংবিধান নিয়ে আমরা এমন একটি সংবিধান চাই যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। আজকে এখানে মহিলা পরিষদের সভাপতি আছেন। বাংলাদেশ সংবিধানে আছে কোনো বিষয়ে নারী ও পুরুষের ক্ষেত্রে বৈষম্য করা যাবে না, কিন্তু আমরা পারিবারিক আইনে সেখানে বৈষম্য দিয়ে রেখেছি এবং এর বিরুদ্ধে কথা বললে সেটা ব্লাসফেমি হয়ে যায়, ধর্মান্তরিতা হয়ে যায়। সুতরাং আমরা ন্যায়ানুগ যে ন্যায় ভিত্তিক যে সমাজ চাই, যে রাষ্ট্র চাই, সেই রাষ্ট্র যদি সত্যিকারভাবে চাই তাহলে কোনো রকম বৈষম্যকে প্রশ্রয় দেওয়া যাবে না, বৈষম্যকে স্বীকার করা যাবে না। বৈষম্যের বিরুদ্ধে আমরা পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছিল। আজকে যদি আমরা কোনো শ্রেণীর কোনো গোষ্ঠীর, কোনো জনগোষ্ঠীর, কোনো জাতির, কোনো ধর্মীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে একই বৈষম্য করি, তাহলে তো আমরাও একইভাবে অপরাধী হব। সুতরাং সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, অনেক সবটাই যে অগ্রহণযোগ্য, সবটাই যে খারাপ তা নয়, কিন্তু মৌলিক বিষয়ে যে কোনো রাষ্ট্রের যে স্তম্ভ থাকে, মূল নীতি থাকে, সেই মূল নীতি থেকে সরে গেলে সেই রাষ্ট্রে তার যে চেতনা, তার যে চৈতন্য, তার যে মানে ভাবাদর্শ, সেটি থাকে না। সুতরাং ৭২-এর আবার একই কথা, যে ৭২-এর যে চেতনা, যে মানুষের যে মানসিক যে অবস্থান ছিল, সেটি যে ৫৪ বছর পর থাকবে, সেটা পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তনটা কোনোভাবেই পেছনের দিকে যেতে পারে না। কিন্তু সংবিধান সংস্কার কমিশনের অনেক প্রস্তাবে, অনেক সুপারিশে মনে হচ্ছে তারা পিছনে হাঁটতেই পছন্দ করে। আমরা আশা করি আমরা এ ধরনের প্রস্তাব কখনোই বাংলাদেশের সচেতন এবং প্রগতিশীল এবং মানবিক মানুষকে, আমরা একটি মানবিক রাষ্ট্র চাই। সেই মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে তার যে আইন হবে, সেই আইনও মানবিক হতে হবে। তার যে নীতি হবে, সেটা মানবিক হতে হবে, সেটা বৈষম্যপূর্ণ হতে পারবে না। সব ক্ষেত্রে আমরা বৈষম্যের অবসান চাই। আমরা ধর্মে বৈষম্যের অবসান চাই, আমরা নারী পুরুষে বৈষম্যের অবসান চাই, আমরা শ্রেণীতে বৈষম্যের অবসান চাই। আমরা যদি সত্যিকার মানবিক রাষ্ট্র করতে চাই, প্রতিটি নাগরিকের মৌলিক মানবিক অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার যেটা আছে, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে হবে, যেটা আমরা ৫৪ বছরে করতে পারিনি। এই জন্য রাষ্ট্রের অতীতে যারা ক্ষমতায় ছিলেন, এখন যারা আছেন, সবাইকেই কম বেশি দায় নিতে হবে। আশা করি আপনাদের সচেতনতা, সজাগ দৃষ্টি এবং প্রতিবাদ এই